ফারহানা, ফজলু পাগলা, কথা কামাল, মারুফ, বিএনপির সাথে অ্যালাইন্ড হওয়া সিপিবি বামপন্থী ঘটনার লোকেরা এবং আরো কয়েকজন, এরা ইন্টেলেকচুয়ালি বিএনপিকে পথভ্রষ্ট করছে নিতান্ত নির্বুদ্ধিতা থেকে এবং বিগ ইগো থেকে। এরা বিএনপির কর্মীদেরকে উস্কাইছে, যারা বিএনপির শত্রু না তাদের বিরুদ্ধে। বিএনপির ভ্রান্ত ন্যারেটিভ তৈরি করছে এরাই। হুদাই ছাত্রদের, এনসিপি, প্রফেসর ইউনূসের সরকার, জামাত শিবিরের পিছনে লাগছে এরাই সেই ন্যারেটিভ তৈরি করছে। ওয়াকারের সাথে দোস্তালি করছে এরাই। এর ফলে বিএনপির কর্মীরা সারা দেশে দিগ্ভ্রান্ত হয়েছে। পলিটিক্স বুঝতে পারেনি, রাজনীতি বুঝতে পারেনি, আজকার করণীয় কি বুঝতে পারে নাই। বিএনপির নেতৃত্ব বিভ্রান্ত হয়েছে। এমন কইতে পারেন বিএনপির নেতৃত্ব লায়ক না যে তাদের বিভ্রান্ত করা যায়? তাদেরকে যে বিভ্রান্ত করা যায় তারা যে লায়ক না, এটা তো আমরা হাসিনা বিরোধী লড়াই দেখছি, তাই না? সেজন্যই তো বিএনপি এই লড়াইয়ের নেতৃত্ব দিতে পারে নাই। তাই বিএনপির পলিটিক্যাল ম্যাচুরিটি কেমন সেটা নিয়ে প্রশ্ন তোলা যায় আছে। আমি বিরামহীনভাবে বিএনপির এই ভুল রাজনৈতিক কৌশল নিয়ে কথা বলছি। বিএনপি মনে করিছে বিএনপির আমি পাকা ধানে মই দিতেছি, হ্যাঁ, অথচ এরা বোঝে নাই আমার বিএনপির সাথে অ্যালাইন্ড হয়ে যাওয়াটাই সবচেয়ে সহজ ছিল। আমার উপরে ঝ্যাপে পড়িছে। এই ঝ্যাপে পড়ার ইন্টেলেকচুয়াল সাপোর্ট দিছে এই লোকগুলো যাদের নাম আমি বলছি। এরা হেন নোংরামো নাই যেটা তারা করে নাই। তো এর ফল কি? ফল তো একটাই, পিনাকির বালটাও ফেলতে পারে নাই। আর বাংলাদেশের রাস্তায় স্লোগান ওঠে টিনের সালে কাউয়া, তারেক রহমান। আবার শুনেন, দুইবার শুনাইলাম। যে তারেক রহমানের বীরের বেশে দেশে ফেরার কথা ছিল, সেই তারেক রহমানকে এই জায়গায় নামায় আনার দায় এই লোকগুলার। 2 দিন আগে এরা আমার পিছে লাগিয়েছিল দল বেঁধা একটা ছবি নিয়ে, এই যে ছবিটা নিয়ে একটার পর একটা ভিডিও বানাইতেছে। ওই ভিডিও দিয়ে নাকি আমাকে চর মারিছে ভার্চুয়ালি। হ্যাঁ, আরে নেতারা যে টেকে নাই এই ছেলেটার দিকে, সেটা তো মিছা না। ক্যামেরার চোখ তো ভুল দেখে নাই। ওই ক্রেসে দাঁড়ানো ছেলেটা নিজে এসেও যদি বলে, তাও আমার দেখাটা মিথ্যা না। আমার সেই সমালোচনা নিতে পারে নাই, তাই লানত পড়িছে। আজকে রাজপথে স্লোগান উঠেছে তারেক রহমান। ইডেনে ছাত্র দলকে হল ছাড়ার আলটিমেটাম দিছে। এই ইডেন থেকে ছাত্রলীগ আর আওয়ামী লীগ বিতাড়নের শুরু হয়েছিল, মনে আছে না? আমি যে সমালোচনা করেছিলাম সেই ছবিতে বুড়া নেতারা একজন আহতের দিকে না তাকায় নিজেরা গল্প করতেছিল, সেই সমালোচনা তারা নিতে পারে নাই। আর আজ তারা লজ্জায় মুখ দেখাতে পারতেছে না। দুর্বিনীত বর্বর মধুলবীদের দলে ভিড়ায় এক সময়ের সহযোদ্ধাদের উপরে জিঘাংসা নিয়ে যারা ঝাঁপায় পড়ে, তাদের উপরে এভাবেই খোদা লানত পড়ে। আমি অভিশাপ দেই নাই, কিন্তু অভিশাপটাই না আনিছেন আপনারাই। রাজনীতিতে লাগে বয়ান ন্যারেটিভ। ওইটা যারা পারে তারাই রাজনীতির গতিমুখ ঠিক করতে পারে। ওইটা আসে এইখান থেকে, মাথা থেকে, এটি থেকে। ওইটা যতদিন থাকবে, যাদের সচিব থাকবে চিন্তায়, তারাই রাজনীতির মাঠে টিকে থাকবে। নিজেরা এভাবে জয় বাংলা হয়ে যাবেন, যারা চিন্তায় সজীব তাদেরকে পরাজিত করতে পারবেন না। এই সরল সত্যটা মাথায় রেখেন এখন থেকে। বিএনপির এই দশা কারা করলো, কিভাবে করলো এবং কেনই বা করলো, আসেন এটা একটু বুঝে দেখি। ওয়াকার আর তার পাশ পোষা ডিজিএফআই এর প্ল্যান এটা। বিএনপি যখনই ইন্ডিয়ার খপ্পর থেকে বাইরে হয়েছে, তখনই বিএনপির চান্দাবাজ দুর্বৃত্ত অংশকে আশকারা দিয়ে মাঠে নামাইছে ডিজিএফআই। তাদের ইন্টেলেকচুয়াল সাপোর্ট দিছে বিরানি আলম, কচুঘাটি সহ অনেকেই, যারা বাংলাদেশে অ্যান্টি হাসিনা, অ্যান্টি ফ্যাসিস্ট রাজনীতি বুক দিয়ে আগলায় রাখতে পারে, তাদের বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করছে এরা। এই কচুঘাটি জুলকার নাইন সায়ের যা বলবে মনে করবেন এইটা ওয়াকারের কথা, এটা ডিজিএফআই এর কথা। ও ডিজিএফআই থেকে মাসোহারা পায়। তারেক রহমান আর প্রফেসর ইউনূসের মিটিং হওয়ার পর আমি বলছিলাম ইন্ডিয়া আপাতত পরাজিত হয়েছে, কিন্তু ওয়াকার নতুন প্ল্যান নিয়ে মাঠে নামবে, মনে আছে না? ডিজিএফআই এর লক্ষ্যই ছিল বিএনপির বেপরোয়া অংশকে দিয়া এমন অবস্থা তৈরি করা যেন বিএনপি ঘৃণিত রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। ঠিক রাস্তায় আগাইছে। তাদের প্ল্যান পরিকল্পনা সফল কইরা দিছে এই কচুখেতিরা, এই বিরানি আলমেরা। এমনই প্ল্যান করছে ডিজিএফআই যেন বিএনপিকে একেবারে ধ্বংস করে দেওয়া যায়। আমরা যারা বিএনপির এই পতনকে দেশের বিপদ হিসেবে আইডেন্টিফাই করছিলাম, যখন বিএনপিকে অবধারিত পতন থেকে রক্ষার চেষ্টা করছিলাম, বিএনপির সমালোচনা শুরু করছিলাম, তখন ওই চিহ্নিত শয়তানগুলা আমাদের শত্রু হিসেবে চিহ্নিত করছিল, আমাদেরকে পরিচয় করাই দিয়েছিল বিএনপির কর্মীদের সামনে যে এরা বিএনপির শত্রু। এরা একে একে আমাদের কণ্ঠরোধ করার জন্য এমন কিছু নাই যা করে নাই। খুঁজে দেখলে আজকের পাথর দিয়া ক্যামেরার সামনে হত্যাকাণ্ডটাও ডিজিএফআই প্রযোজিত বলে জানা যাবে বলে আমার অনুমান। বিএনপির নেতা কর্মীদের বলি, আপনারা কি ডিজিএফআই এর গ্র্যান্ড ডিজাইনটা বুঝতে পারতেছেন?
প্রশ্ন করেন কে তাদের এই সাহস দিছে এইভাবে খুন করা যায়, কে খুনের সময় ক্যামেরা নিখুঁতভাবে ভিডিও করলো। চান্দা নেপে খুন করে একরকম, কিন্তু বিভৎসভাবে খুনের স্পেকটাকল কার পরিকল্পনায়? অবাক লাগে না? যেন ক্যামেরাম্যান জানতো এই ঘটনা ঘটবেই তার সামনে। নিখুঁত অ্যাঙ্গেল থেকে ভিডিও। বিরানি আলম আর কচুক্ষেত্রীকে জিজ্ঞাসা করেন কেন তারা এইভাবে বিএনপির ক্ষতি করতে মরিয়া হয়েছিল। পিনাকি, ইলিয়াস, কনক এরা তো বিএনপির শত্রু না, শত্রু ছিল না। কেন তারা পিনাকি ইলিয়াসের পিছনে লাগিয়েছিল? তারা প্রচার করছে না বিএনপিকে আমরা ক্ষমতায় আসতে দিতে চাই না। বিএনপি এখন ক্ষমতায় আসতে পারবে? কি মনে হয়? প্রফেসর ইউনূসের সরকারের আইন শৃঙ্খলা রক্ষার ব্যর্থতার কথা বলতেছিল। আরে বেকুবের বাচ্চা, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে কি আর্মি নাই, ওয়াকারের লোক নাই? তারা কি লাইতেছে? প্রথম আলোর সামনে তো ঠিকই আর্মি দিয়া গরু জবাই ঠেকাইতে গেছিল আর্মি। এই হত্যাকাণ্ড ঠেকাইতে পারে নাই কেন? চান্দাবাজ চান্দাবাজ কইয়া মুখে ফেনা তুলে ফেলছে। সাধারণ পাবলিককে পিটাইতেছে না আর্মি? পাছার মধ্যে পিটাইতেছে না? পাছা লাল কইরা দিতেছে না? আর্মি চান্দাবাজ ধরে পিটাইছে? একটাও পিটাইছে দেখান? করে নাই, করে নাই, কারণ এইগুলা ওয়াকার পালে। আবার দেখেন এই নধর এই দাবি করিচ্ছে বিএনপির গুন্ডাদের ম্যানেজ করার জন্য বিএনপির ক্ষমতায় যাওয়া দরকার। এগুলোর এখন হোলসেলে থাপড়ান বিএনপির কর্মীরা। আপনাদের বলতেছি, যদি বিএনপিকে রক্ষা করতে চান, এগুলাকে যদি হোলসেলে না থাপড়ান, বিএনপি রক্ষা পাবে না। বিএনপিকে এই জায়গায় এইগুলা নিয়ে আসছে, এই ছাপড়িগুলা। যেদিন থেকে বিএনপির কান্দে চাপিছে সেদিন থেকে বিএনপির পতন শুরু হয়েছে। বিএনপির নেতা কর্মীদের এখন কি করণীয়? এইটা বিএনপির জন্য একটা ওয়েক আপ কল। বিএনপির কই আওয়ামী লীগের রাজনীতি করা বাদ দেন। ওয়াকার যে আপনাদের মারবে সেটা বিশ্বাস করেন এখন। ইন্ডিয়ার হাত ধরতে যায় না, আব্দুল নূর তুষারদের হিরো বানান না, রুমিন আর ফজা পাগলারে বহিষ্কার করেন যদি বাঁচতে চান। আর কর্মীদের বলেন ছাত্রী আর কচুক্ষেত্রীদের বয়ান দিয়া প্রভাবিত না হইতে। আর যা যা করছেন এতদিন এক সময়ের সহযোদ্ধাদের সাথে, তার জন্য পাবলিকের কাছে ক্ষমা চান, আমাদের কাছে ক্ষমা চাইতে হবে না। এনসিপি আর জামাত শিবিরের পিছে লাগা বন্ধ করেন, প্রফেসর ইউনূসের সরকারের পিছে লাগা বন্ধ করেন। এখনো টাইম আছে, আপনাদের ফিরে আসার সম্ভাবনা আছে। রাজনীতিটা করেন, কিভাবে করতে হবে রাজনীতি নিজে না বুঝলে আলাপ করেন, সাহায্য করব, পরামর্শ দিব। 2 সপ্তাহের মধ্যে পরিস্থিতি ঘুরে দেওয়া যাবে যদি কথা শুনেন আমাদের। আমার কথা শুনলে যে ফায়দা আছে তার প্রমাণ হইতেছে পিনাকিরে তো হুতাই দিতে চাইছিল আপনার দলের চাপড়িরাই। ওয়াকার আর কচুক্ষেত্রীদের সাথে মিলা পারছে? পারে নাই। তাই কইতেছি সিচুয়েশন কেমনে পাল্টাইতে হয় সেটার জন্য গুরু না মানেন, পরামর্শ নিলে ক্ষতি নাই। আর জামাত শিবির এনসিপি কে বলি, চান্দাবাজদের বিরুদ্ধে কথা বলেন, অসুবিধা নাই, কিন্তু বিএনপিকে দল হিসেবে, তারেক রহমানকে রাজনৈতিক নেতা হিসেবে আক্রমণ করেন না। এতে দেশের উপকার হবে না। বিএনপি মানে চান্দাবাজ না, বিএনপি মানে জিয়াউর রহমান, বিএনপি মানে খালেদা জিয়া, বিএনপি মানে আমাদের অ্যান্টি বাকশাল পাইওনিয়ার পলিটিক্যাল প্ল্যাটফর্ম। সেটা ধ্বংস হইলে বাংলাদেশ বিপদে পড়বে। বিএনপি আমাদের শত্রু না, বিএনপি আমাদের বন্ধু সহযোদ্ধা। তার উপরে অভিমান হইতে পারে, কিন্তু ঘৃণা করা চলে না। রাজনৈতিক বিভ্রান্তি থাকতেই পারে, কিন্তু বিভেদ ডেকে আনা যাবে না। বিএনপি এই জাতির স্বতন্ত্র চেতনার এক অবিচ্ছেদ্য অধ্যায়। তারেক রহমান ভুল করতে পারেন, কিন্তু বিএনপিকে পুঙ্খানুপুঙ্খভাবে বাতিল করা মানে এদেশের গণতান্ত্রিক ধারাকে দুর্বল করা, এদেশের ফ্যাসিবাদ বিরোধী, ভারতীয় আগ্রাসন বিরোধী লড়াইকে দুর্বল করা। আমাদের শত্রু কিন্তু একটাই, ভারত সমর্থিত হাসিনার ফ্যাসিবাদ। সে জায়গায় দাঁড়ায় আমরা যদি নিজেদের ঘরে আগুন লাগাই, তবে মুক্তি আসবে না বাংলাদেশের মানুষের, আসবে বিভ্রান্তি আর ধ্বংস। তাই সমালোচনা করেন, সংশোধনের ডাক দেন, কিন্তু ধ্বংস ডেকে আনেন না। কারণ আমরা সবাই একই ঐক্যতানে বাঁধা, একই বিপ্লবের সৈনিক। এই সত্যটা ভুলেন না। এই সত্য ভুললে বিপ্লবকে রক্ষা করতে পারবেন না। বিপ্লবকে রক্ষা করাই আমাদের প্রথম কর্তব্য। ইনকিলাব জিন্দাবাদ। ইউনূসের সরকারের প্রত্যেক মন্ত্রণালয় তার কাজের মধ্যে দিয়ে জুলাই অগাস্ট বিপ্লবের চেতনাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। প্রত্যেকটা মন্ত্রণালয় না মূর্তি বানায় না, টাকা খরচা করে দিবস পালন করে না, বরং ওই মন্ত্রণালয়ের একটা গভীর এবং জটিল সমস্যাকে সৃজনশীলভাবে সমাধানের মাধ্যমে। শুধু তাই না, বিপ্লবের এই বার্তাকে সারা দুনিয়া পৌঁছায় দেওয়া যায়। এমনকি আমরা দুনিয়ার একটা সমস্যা পুরোপুরি সমাধান করে দিতে পারি, জ্বলন্ত সমস্যাকে একেবারে সমাধান করে দিতে পারবো এক কর্মসূচিতে, অনেক সমাধান।
এখন আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা কবে দাদার মাথা মুথা খারাপ হয়ে গেছে, বাংলাদেশ থেকে দুনিয়ার সমস্যার সমাধান হবে, একটা সমস্যা পুরোপুরি সমাধান, এটা কি ছেলে খেলা বললেই এলো। তাহলে আসেন দেখি, আমি আজকে দেখামু একটা পরিকল্পনা স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে। যথেষ্ট সময় আছে পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য, আমাদের টাকাও খরচা হবে না, বরং আমরা টাকা পাবো। শুধু টাকা পাওয়া না, আমরা সারা দুনিয়ায় একটা পজিটিভ ব্র্যান্ডিং করতে পারবো বাংলাদেশের এবং বিপ্লবের। কিভাবে আসেন সেটা দেখি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে আমাদের সারা বছর 8 লক্ষ ইউনিট রক্তের দরকার হয়, এবং তারা বলে যে গুড প্র্যাকটিস হচ্ছে যে 70% রক্ত যেটা দরকার সেটা আত্মীয় স্বজনদের মধ্যে থেকে নেওয়াটা ভালো, এটা পরামর্শ দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থাই। আর বাকিটা ভলান্টারি ব্লাড ডোনেশন থেকে সংগ্রহ করা হয় সারা দুনিয়াতেই। তার মানে 2.5 থেকে 3 লাখ ইউনিট ভলান্টারি ডোনেশন থেকে জোগাড় করতে হয় বাংলাদেশে। মেডিকেল ছাত্রদের সংগঠন আছে সন্ধানী, এই কাজটা করে। আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বাংলাদেশ প্রসঙ্গে জানাচ্ছে যে একটা সুসংগঠিত রক্ত সঞ্চালন ব্যবস্থা বাংলাদেশে তৈরি হয় নাই। এটা আমার কথা না, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা। তাইলে আমরা একটা জাতীয় সমস্যার কথা জানলাম, এইটার সমাধান কিভাবে বিপ্লবের সাথে মিলায় আমরা করতে পারি। আমাদের কপাল ভালো, আমাদের রক্তের যা দরকার তা আমরা পাই, দেশের মধ্যে থেকেই পাই, আমাদের আমদানি টামদানি করতে হয় না। কিন্তু দুনিয়ার কি অবস্থা, সারা দুনিয়ায় রক্তের চাহিদা 30 কোটি ইউনিটের একটু বেশি, সাপ্লাই কত 27 কোটি ইউনিট। এবং বলা হচ্ছে যে 195টা দেশের মধ্যে 119টা দেশে 61% দেশ তাদের পর্যাপ্ত রক্তের সাপ্লাই নাই। এই দেশগুলো কোনগুলো? এগুলো দরিদ্র দেশ। এবং এই রক্তের দরকার পড়ে কাদের? শিশুদের এবং মায়েদের, গর্ভবতী মায়েদের। তার মানে সারা দুনিয়ায় 3 কোটি ইউনিটের রক্তের চাহিদা আছে যা পূরণ হয় না। লাগে কাদের? আমরা দেখলাম যে এটা দারিদ্র পীড়িত শিশুদের, গর্ভবতী মায়েদের মারা যায় তারা ধুকে ধুকে রক্তের অভাবে। আমরা এই সমস্যার পুরো সমাধান করে দিতে পারবো। কিভাবে আসেন দেখি। আমরা আগামী 16 জুলাই বেলা 3টা, যেই মুহূর্তে আবু সাইদ শহীদ হয়েছিল সেই মুহূর্ত থেকে 5ই আগস্ট বেলা 11টা পর্যন্ত যখন হাসিনা পলাইলো সেই মুহূর্ত পর্যন্ত সারা দেশে রক্তদান কর্মসূচি চালাবো। নাম হবে বিপ্লবের রক্তরাঙা উপহার। রক্তের ব্যাগে থাকবে আবু সাইদের প্রসারিত 2 হাতের ছবি, আর 2 ভাষায় লেখা থাকবে বিপ্লবের সংক্ষিপ্ত ইতিহাস ওই রক্তের ব্যাগে, একটা বাংলা আর একটা ফ্রেঞ্চ। আমার সৌজন্যে বাংলাদেশে শুধু তরুণের সংখ্যা 4.5 কোটি। আমরা কম করে হইল 3 কোটি ইউনিট রক্ত সংগ্রহ করতে পারবো। তরুণরাই তো শুধু দেবে না, তার চেয়ে বেশি বয়সীরাও দেবে। সবাই উৎসব করে রক্ত দিতে যাবে। রক্ত দিয়ে সে নিজেকে কানেক্ট করবে 24-এর বীর যোদ্ধার শহীদদের সাথে। সে মনে করবে সে নিজেকে মহাজীবনের সাথে যুক্ত করছে। সেই মহাজীবন, যে মহাজীবন আমাদেরকে মুক্তি দিছে, যে মহাজীবন বিপ্লবের মাঠে, বিপ্লবের রাজপথে বীরের মতো লড়াই করছে, জীবন দিছে, আহত হয়েছে। একটা জাতীয় পুনর্জাগরণ হবে প্রত্যেক বছরে ঠিক বিপ্লবের সময়গুলোতে। এমনিতেই নানা অনুষ্ঠান কর্মসূচি হবে এই সময়টা জুড়ে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই কাজটা একটা সম্পূর্ণ ভিন্ন মাত্রা দেবে এই সময়টাকে। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বলবো আমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দাও। আমরা বলবো আমরা রক্ত সংগ্রহ করে দিচ্ছি, সংরক্ষণ করার ব্যবস্থা করে দাও, ক্রায়োপ্রিজার্ভেশন করার ব্যবস্থা করে দাও। এত লার্জ অ্যামাউন্ট রক্ত ক্রায়োপ্রিজার্ভেশনের জন্য অনেক লজিস্টিক্স লাগবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগায় আসবে আগ্রহ ভরে এই কাজটা করে দেওয়ার জন্য, কারণ সারা দুনিয়ার সমস্যার সমাধান হয়ে যাবে। রক্তের এক্সপোর্টের রেগুলেশন আছে অনেক, আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে কাজে লাগাই, এই রেগুলেশনগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। আমরা টাইম পেলাম অনেক এই সব কিছু করার জন্য। আমাদের তরুণদের একটা চেক আপ হয়ে যাবে, কারণ রক্ত দেওয়ার আগে একটা চেক আপ করতে হয় ম্যান্ডেটরি। কি কি? HIV, সিফিলিস, হেপাটাইটিস সি আর বি এর টেস্ট হবে। বিশাল একটা স্ক্রিনিং হয়ে যাবে সবার মুফতে। অবশ্য ছাত্রলীগের খাইস্টাগুলো ধরা খাবে। ডাক্তার এসে কবে এই এদিক আসো, সে কবে কি হয়েছে ডাক্তার সাহেব, কবে তোমার তো সিফিলিস, তুমি ছাত্রলীগ করো। হ্যাঁ ভাইরা, দেখেন সারা দুনিয়ায় কি রকম পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। প্রত্যেক বছর ওই বিপ্লবের সময়টায় একটা কালেকটিভ স্মরণ হবে জাতীয়ভাবে বিপ্লবের ওই রক্ত ঝরার সময়ের। এই প্র্যাকটিস যদি জারি রাখতে পারি তাহলে আজ থেকে কয়েক যুগ পরেও এই বিপ্লবের রক্তদানের ইতিহাস জানবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। শুধু ভবিষ্যৎ প্রজন্ম না, সারা দুনিয়া জানবে কেন এই রক্তটা আমরা পাইতেছি। সারা দুনিয়ায় নানা লেখা হবে, নানা জার্নালে আর্টিকেল ছাপা হবে, বাংলাদেশ কি একটা অসম্ভব কাজ করে ফেলছে।
যেই কাজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা সারা দুনিয়া করতে পারে নাই, আমরা সেটা সম্ভব করে দিছি 1 বছরের মধ্যে। কাজটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের, কিন্তু বিপ্লবকে স্বাস্থ্য মন্ত্রণালয় তার রেগুলার কাজের সাথে একটা ক্রিয়েটিভ ইনপুট দিয়া একটা বৈশ্বিক সমস্যার সমাধান করে ফেলতে পারবে। সারা দুনিয়াতে বাংলাদেশের পজিটিভ ব্র্যান্ডিং করতে পারবেন স্বাস্থ্যক্ষেত্রে। শুধু স্বাস্থ্যক্ষেত্রে না, সারা দুনিয়ায় ছড়ায় যাবে। এটা পত্রিকায় ফিচার লেখা হবে। সারা দুনিয়ার একটা বড় সমস্যার সমাধান করে দিতে পারলে সেটা নিয়ে পত্রিকায়, সারা দুনিয়ার আন্তর্জাতিক পত্রিকায় ফিচার লেখা হবে। সব মন্ত্রণালয়ে এরকম ক্রিয়েটিভ কাজ করা যায়। এই কাজটা যত ক্রিয়েটিভই হোক না কেন, এটা স্বাস্থ্য মন্ত্রণালয় করবে? আমার অনুমান করবে না। 2টা কারণে। যে কোনো ক্রিয়েটিভ পরিকল্পনা তাকেই করতে হয় যে মন্ত্রণালয়কে লিড করে। স্বপ্ন দেখতে হয় লিডারকে, প্যাশন নিয়ে তার ড্রিমকে রিয়ালাইজ করতে হয় তাকেই, লিডারকে। করতে পারলে এই পরিকল্পনা বাস্তবায়ন করলে ভালো, আমি তো খুশি, আপনারাও খুশি। না করলেও অসুবিধা নাই। আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা দেখলো, ওইটাই আমার লাভ। তারা শিখলো আউট অফ দ্য বক্স চিন্তা কইরা কিভাবে দারুণ সব পরিকল্পনা করা যায়। আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীদের মধ্যে কেউ কেউ যখন ভবিষ্যৎ বাংলাদেশের কাণ্ডারি হবে, সেই দিন তারা হয়তো আমার এই আজকের এপিসোডের কথা স্মরণ কইরা দারুণ দারুণ সব পরিকল্পনা করবে। সেই দিন হয়তো আমি থাকবো না, কিন্তু ওই পরিকল্পনার মধ্যেই থাকবে আমার আজকের চিন্তা। ওইটাই আমার অমরত্ব, ওইটাই আমার কালেকটিভ মেমোরিতে বেঁচে থাকা। আমার আজকের ভিডিও আজকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য না, আসলে আজকের ভিডিওটা আজকের সেই তরুণদের জন্য, যাদের মধ্যে থেকে আসবে আমাদের আগামী দিনের স্বপ্নের সেই রাজকুমার, যারা আমাদের মতো শুধু নিষ্ফল স্বপ্নই দেখবে না, যাদের সেটাকে বাস্তব করার হিম্মত থাকবে। ইনকিলাব জিন্দাবাদ।